সুকুমার রায়ের ভজহরি আর রামচরণের গল্প অনেকেই পড়েছেন। ভজহরি আর রামচরণ একটাই কুকুরের মালিক হয়ে নিজেদের ভিতর সেই কুকুরটাকে ভাগ করে নিয়েছিল। একজন নিয়েছিল কুকুরের মাথার দিকটা, আর একজন নিয়েছিল কুকুরের লেজের দিকটা। আর কুকুর তার স্বাভাবিক নিয়মেই লেজ কামড়ানোর জন্য মাথা ঘোরাচ্ছিল, আর মাথা ঘোরার সাথে সাথে কুকুরের লেজও ঘুরছিল। ভজহরি আর রামচরণ উল্লাসে ফেটে পড়ছিল যে মাথা কেমনভাবে লেজটাকে বারবার বিব্রত করছে, আর আরেকজন একই উল্লাসে ফেটে পড়ছিল লেজ কেমনভাবে মাথাটাকে খোল খাওয়াচ্ছে। বন বন করে কুকুরটা তো চরকি পাক খাচ্ছে, আর যত কুকুরটা চরকি পাক খাচ্ছে তত ভজহরি আর রামচরণের উল্লাস, তত হাততালি, তত কেউ মাথাকে উৎসাহিত করছে, কেউ লেজকে উৎসাহিত করছে। অনেক বছর বাদে সেই একটাই চিত্রনাট্য আপনি আবার দেখছেন সেই একটাই মুদ্রা। শোলে সিনেমায় ধর্মেন্দ্রকে ফাঁকি দেওয়া কয়েনের মধ্যে দুটো পিঠই ছিল এক। ধর্মেন্দ্র বারবার সেই কয়েনের ফাঁকিতে পড়েছিলেন। সেই ফাঁকি চলছে এখনো। সেই ফাঁকি চলছে রাজ্যের মুখ্য সচিব আর কেন্দ্রের স্বাস্থ্য সচিবের তথ্য চালাচালির মধ্যে, তথ্য বলা বলির মধ্যে। সেই ফাঁকি চলছে রাজ্যপাল আর মুখ্যমন্ত্রীর পরস্পরকে চিঠি চালাচালির মধ্যে। সেই ফাঁকি চলছে ঘণ্টাখানেক সহ সব চ্যানেলে বিজেপি আর টিএমসির প্রতিনিধি উপস্থিত যারা থাকছেন তাদের তরজার মধ্যে। হারিয়ে যাচ্ছে মাঝখান থেকে আসল প্রশ্নটা। প্রতিশ্রুতি মতো সবাই রেশনে 10 কেজি চাল কিংবা গম, আটা পেয়েছেন। পশ্চিমবাংলার একজন মানুষ, দেশের একজন মানুষ। পিএম কেয়ারসে যে টাকা জমা পড়েছে এখন পর্যন্ত তার সংখ্যা কত, সে টাকা কি কারণে খরচ হয়েছে? মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলেই বা কত টাকা জমা পড়েছে? বামফ্রন্ট সরকার থাকাকালীন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কত টাকা জমা পড়ল প্রতিদিন তার হিসেব দেওয়া হতো, বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হতো। কর্পোরেটকে ছাড় দেওয়া হচ্ছে, আর সরকারি কর্মচারীকে আছাড় দেওয়া হচ্ছে। ডিএ দেওয়া হবে না, 3 দিনের বেতন কাটা হবে, 6 দিনের বেতন কাটা হবে, ইত্যাদি বিভিন্ন সময়ের নির্দেশে। বিজ্ঞাপনের জন্য যে টাকা ব্যয়িত হলো, সে টাকা কি রাজ্যের যে 200 কোটি বরাদ্দ ছিল তার থেকে এসেছিল? সেই টাকা শেষ হয়ে যাওয়ার কারণে কি বিজ্ঞাপনের সংখ্যা কমে গেছে? টেলিভিশনে এখন আর খুললেই মুহূর্তে মুহূর্তে মুখ্যমন্ত্রী ভেসে উঠছেন না? একইভাবে প্রধানমন্ত্রীও মুহূর্তে মুহূর্তে ভেসে উঠছেন না? তাহলে বিজ্ঞাপনে করোনার জন্য বরাদ্দ যে টাকা, সে টাকা ব্যয়িত হওয়ার পরিমাণ কি শেষ? লকডাউন মানে আসলে কি? পৃথিবীর বিভিন্ন দেশ লকডাউনকে ব্যবহার করেছে কোভিড-19 পরিকাঠামোর উন্নয়নের জন্য। আমরা লকডাউনকে কিভাবে ব্যবহার করলাম? আমাদের রাজ্যে 66টা করোনা চিকিৎসার হাসপাতালের যে ঘোষণা ছিল, সেই হাসপাতালগুলোর পরিকাঠামো কোথায় কি গড়ে উঠল? মেডিকেল কলেজকে 3000 বেডের করোনা হাসপাতালে পরিণত করবার প্রতিশ্রুতি মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন। মেডিকেল কলেজ কি 3000 বেডের করোনা হাসপাতাল হলো? মুখ্যমন্ত্রী অসীম মমতায় বললেন, করোনা কেউ আক্রান্ত হলে বাড়িতে রেখেই তার চিকিৎসা সম্ভব। আমি ভগবানে বিশ্বাস করি না, ভগবান না করুন। মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রীর বাড়িতে যদি কারো করোনায় কেউ আক্রান্ত হন, না হন, এটাই আমি চাই। তাহলে তারা মুখ্যমন্ত্রীর এই নির্দেশটা মানতে রাজি তো? সংবাদ মাধ্যমগুলো এত খবর আপনাকে আমাকে দিচ্ছে, অথচ লকডাউনের পরিস্থিতিকে ব্যবহার করে রাজ্য সরকার তার স্বাস্থ্য পরিকাঠামোর কি উন্নয়ন ঘটালো সে খবরটা দিচ্ছে না। সিসিইউ এর পরিকাঠামো কোথায় কোথায় গড়ে উঠল আপনি জানেন না। আমাদের রাজ্যে কিছু বেসরকারি হাসপাতাল ছাড়া
বেলেঘাটা আইডি হাসপাতাল আর এবার বাঙুর হাসপাতালে সিসিইউ এর সামান্য পরিকাঠামোয় করোনা রোগীদের চিকিৎসা চলছে, এবং এটা যে অপ্রতুল তা বোঝাই যাচ্ছে মৃত্যুর হার হিসেব করলে। করোনা আক্রান্ত এবং করোনায় মৃতের সংখ্যা বিচার করলে আমাদের রাজ্যেও মৃতের অনুপাতে দেশের মধ্যে প্রথম তো বটেই, সম্ভবত বিশ্বের মধ্যেও প্রথম জায়গায় এই মুহূর্তে অবস্থান করছে। কোমরবিডিটির তত্ত্বটা রাজ্য সরকার আবিষ্কার করেছিলেন। যেহেতু কয়েনের একই পিঠ তৃণমূল আর বিজেপির, কোমরবিডিটির তত্ত্বটা গ্রহণ করতে ভারত সরকার দেরি করলেন না। একজন করোনায় মৃত সংখ্যাটা কমিয়ে বলছেন কোমরবিডিটি, পরে বলছেন আর একজন করোনায় মৃতর ভেতরে সব সংখ্যাটা যোগ করে কোমরবিডিটিটা পরে বলছেন। আসলে দুজনে একই পথে চলেছেন, এবং একই পথে চলেছেন বলেই দুজনকেই তথ্য গোপন করতে হচ্ছে। তথ্য গোপন করছে ভারত সরকার, তথ্য গোপন করছে রাজ্য সরকার। পরিযায়ী শ্রমিকদের চেহারাটা কি? দুটো মাত্র ট্রেন রাজ্যে এসেছে, বাকি ট্রেনগুলো সম্পর্কে ঘোষণা, ট্রেন ভাড়ার দায়িত্ব। সর্বভারতীয় কংগ্রেস দলের সভানেত্রী পরিযায়ী শ্রমিকদের দেশে ফেরানোর ট্রেনের ভাড়া দেওয়ার কংগ্রেস দলের পক্ষ থেকে ঘোষণা করেছিলেন, তাকে ধন্যবাদ। কিন্তু ঠিক তার পরের দিন ভারত সরকারকে কেন ঘোষণা করতে হলো এই মুহূর্তে 17 তারিখ পর্যন্ত আর কোনো ট্রেন চলবে না? তারা রাজনীতিটা করতে নেমে পড়লেন। সোনিয়া গান্ধী তো রাজনীতি করেননি, চেয়েছেন ভারত সরকারই ট্রেনের ভাড়া দিক, বিনা পয়সায় নিয়ে যাওয়া হোক। যখন ভারত সরকার দেবে না বলেছে তখন বলেছেন তাদের দল দেবে। তো ভারত সরকার বলুক তারা দেবে, তাহলে সোনিয়া গান্ধী দেওয়ার প্রয়োজন হয় না। আমাদের রাজ্যের সিআইটিউ বলেছে রাজ্যের পরিযায়ী শ্রমিক যারা বাইরে থেকে আসবেন সবটা দিতে না পারলেও তাদের মোট ভাড়ার 15% দেবেন। দেওয়ার তো প্রয়োজন নেই যদি ভারত সরকার দেন বা রাজ্য সরকার দেন। ভারত সরকার বা রাজ্য সরকার চুপ করে থাকলে অন্য কেউ দিতে চাইলে সাথে সাথে ট্রেন বন্ধ করে দিতে হবে। রাজ্যের কেরালা থেকে একটা আর আজমের থেকে একটা ট্রেন আনবার পরে বাকি কোনো ট্রেন আনবার জন্য কোনো উৎসাহ দেখানো হবে না। বাকি সব রাজ্যে অসংখ্য পরিযায়ী শ্রমিক আটকে থাকবেন। কতদিন চলবে এটা? লকডাউন, স্বাভাবিকভাবে বন্ধ অটো, টোটো, এই ধরনের ছোট সমস্ত যানবাহন। অনেক ক্ষেত্রে অটো বা টোটোর মালিক নিজেই ড্রাইভার। এরা কি খুব বড় লোক? না, এরা একেবারেই সাধারণ নিম্নবিত্ত মানুষ। এই অটো টোটো যারা চালান বা যারা তার মালিক, এই যে দীর্ঘ লকডাউনের সময় তাদের কোনো আয় নেই, কার্যত তাদেরও একটা বড় অংশ দিন আনা দিন খাওয়া মানুষ। এই মানুষগুলোর সম্পর্কে সরকারের ঘোষণা কি? সরকারের উদ্যোগ কি? 1000 টাকার প্রচেষ্টা ফর্ম প্রথমে ঘোষণা হলো, পরে বাতিল হলো, এবং বাতিল হওয়ার পরেও শোনা যাচ্ছে বিভিন্ন গ্রামাঞ্চলে তৃণমূল কংগ্রেসের অজস্র কর্মীরা এই ফর্ম নিয়ে মানুষকে সই করাচ্ছেন, এবং সেই ফর্ম ফিল আপ করে দেওয়ার ফিজ হিসাবে 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 70 টাকা, 100 টাকা পর্যন্ত নিচ্ছেন। রেশনের চাল লুট নতুন কোনো কথা নয় তো। রাজ্যের কোথাও না কোথাও প্রায় প্রতিদিন রেশনের চাল লুট হচ্ছে। সম্ভবত 210 জন রেশন গ্রাহককে শাস্তি দিয়েছে সরকার। রেশন গ্রাহকরা তারা চোর, এটা কতটা সত্য? আর রেশন গ্রাহকরা স্থানীয় দাদাদের ভয়ে তাদেরকে চাল দিতে বাধ্য হচ্ছেন গরিব জনতাকে বঞ্চিত করে, এটা কতটা সত্য? এই তদন্তটা কে করবে? করার কথা তো রাজ্য সরকারের। এমন অনেক উদাহরণ আছে যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের দাদারা তারা রেশনের চাল চুরি করে দিচ্ছেন, এবং এই চুরিটা রাজ্যের প্রায় সব জেলায় সর্বত্র চলছে। বেলঘরিয়ার ঘটনাটা ঠিক কি ঘটল? কতগুলো ছেলে নিজেদের উদ্যোগে ত্রাণ দিচ্ছিল মানুষের কাছে, তারা ছবি তুলতে চায়নি, এবং আমি নিজেও মনে করি তারা ঠিক কাজ করছিল। আমিও যেখানে যতটুকু যা ব্যক্তিগতভাবে
বা সমষ্টিগতভাবে এই কাজ করেছি, কোথাও তার ছবি আমি তুলিনি। কারণ এই মানুষগুলো কেউ ভিখারি না, এই মানুষগুলো একটা অসহায় অবস্থার শিকার। একটা অসহায় অবস্থার শিকার মানুষের কাছে 5 কেজি চাল পৌঁছে দিয়ে সেইটার ছবি ফেসবুকে পোস্ট করে নিজের কৃতিত্ব জাহির করার সাথে সাথে সেই মানুষটাকে ভিখারিতে পরিণত করে দেওয়াটা সভ্যতা না, ভব্যতা না। সেই মানুষটার অসহায়তাকে ব্যবহার করে নিজের পপুলিজম বাড়ানোর একটা ব্যর্থ চেষ্টা মাত্র। আমি এ চেষ্টার বিরোধী। আমরা এই কাজ করছি না। বেলঘরিয়ার যে ছেলেগুলো করছিল তারাও এই কাজটাই করছিল, তারা ছবি তুলছিল না। কিন্তু ওখানকার স্থানীয় কাউন্সিলর মহিলা, তার বাহিনী সেটা ভিডিও করছিল। কেন করছিল? খুব স্পষ্ট করে বোঝা যায় যে ভিডিও করছিল তৃণমূলের আইটি সেলের মাধ্যমে, সেটাকে তৃণমূলের ত্রাণবিলি বলে প্রচার করবার জন্য। যারা ত্রাণবিলি করছিল তাদের ভিতরে একটি ছেলে আপত্তি করে ছবি তুলতে, অপরাধ করেছে। তারা নিজেরা উৎসাহ নিয়ে, উদ্যোগী হয়ে, মানুষের সাহায্য নিয়ে, নিজেরা সাহায্য দিয়ে মানুষকে সাহায্য করছে। কাউন্সিলরের বাহিনী সেই ছেলেটিকে এমন বেধড়ক মারল, ছেলেটি এখন পিজি হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে লড়াই করছে। আমি জানি না যখন আমি এই লাইভ করছি তখন সেই ছেলেটির শারীরিক অবস্থা কি। তৃণমূল কংগ্রেসের নেতারা ভাববেন না এ কোন হাল্লার রানীর দেশে পড়লাম আমরা। তবে যতই হাল্লার রানীর দেশে আমরা পড়ি না কেন, হাল্লার রাজা যেমন ছিলেন তেমন উদয়ন পণ্ডিত ছিলেন। হাল্লার রাজা যেমন ছিলেন তেমন উদয়ন পণ্ডিতের ছাত্র দলও ছিল। হাল্লার রাজা যেমন ছিলেন তেমন ভূতের রাজার 3 বর পাওয়া গুপি আর বাঘা আসলে তো ভূতের রাজা না, আসলে ওটা মানুষের ভেতরকার সংগ্রামের যে আগ্রহ, সেই আগ্রহের প্রতীক মাত্র। সেই আগ্রহকে জাগিয়ে তোলার, সেই আগ্রহকে উৎসাহিত করার, সেই শুভ বুদ্ধিকে চেতনা দেওয়ার প্রতীক মাত্র। সেই প্রতীকের জন্যই কি অপেক্ষা করছে গোটা রাজ্য, গোটা দেশ, অজস্র মানুষ? উদয়ন পণ্ডিতরা জাগুন, উদয়ন পণ্ডিতের ছাত্রকুল জাগুন। দড়ি ধরে টান মারলে রানী রাজা সব একসঙ্গে খান খান হয়ে যাবে। সেই সময় উপস্থিত। আসুন উদয়ন পণ্ডিতদের দলে নাম লেখাই, আসুন।